আমি তথাগত বাবুর কাছে জিজ্ঞেস করবো। তথাগত দাস, কিভাবে দেখছেন আপনাদের রায়কে? দেখুন, প্রথমেই একটা কথা বলার, আমরা বারবার করে যে কথাটা বলেছিলাম যে যেদিন সিবিআই সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলো টালা থানার ওসি, আপনাদের মনে থাকবে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আমরা কিন্তু দেখেছি যে চার্জশিট দিতে না পারার জন্য তারা জামিন পেয়ে গেলেন। আমরা বারবার করে ওই সময় একটা কথা বলেছিলাম যে আমাদের যে বিচার ব্যবস্থা যে প্রভিশন, সেখানে বিচারকের টেবিলে কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সি যে তথ্য প্রমাণ দেবে তার উপর ভিত্তি করে তিনি রায় দেবেন। বিচারকের ক্ষেত্রে এর বেশি কিন্তু করার কোনো জায়গা থাকে না। আমরা বারবার করে তখন বলেছিলাম, দেখুন আজকে যে ডিবেটটা উঠছে না যে মৃত্যুদণ্ড হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমরা কিন্তু বারবার করে একটা কথা বলেছিলাম সঞ্জয় রায়ের সঙ্গে বাকি যারা আছে, কারণ আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে কথা বলছি, সিএফএসএল রিপোর্ট সামনে এসছে বারবার করে, আপনি যদি একটু খতিয়ে দেখেন না, সেখানে ধরুন আমাদের দেশের ইতিহাসে সিবিআই 96 ঘন্টার মধ্যে হ্যান্ডওভার পেয়েছে কোনো কেসের, হয়নি এর আগে, বা খুব রেয়ার কেসে হয়েছে। সেখানে দাঁড়িয়ে ওই 96 ঘন্টার মধ্যে অবশ্যই রাজ্য পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ যখন বিনীত গোয়েল কমিশনার ছিলেন, সে সময় যেভাবে প্রমাণ লোপাট হয়েছে আমরা তখনই আশঙ্কিত ছিলাম। এবং বিশেষ করে আপনি যদি সেই সময় দেখেন, আমাদের যখন সঞ্জয় রায়ের জামা কাপড় নিয়ে আসা হয়েছে, 9ই আগস্ট রাত্রিরে তিনি গ্রেফতার হলেন, 12ই আগস্টের জামা কাপড় নিয়ে আসা হলো। নির্যাতিতার ক্ষেত্রে আপনি ভাবতে পারেন একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, সেখানে এফআইআর হচ্ছে 14 ঘন্টা পর, আনন্যাচারাল ডেথে তার আগে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছুর ক্ষেত্রে দেখুন গ্রাউন্ড তৈরিই ছিল। সেখানে দাঁড়িয়ে সিবিআই এর ক্ষেত্রে কাজটা কঠিন ছিল আমরা জানি, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যদি সাপ্লিমেন্টারি চার্জশিটের সময় মতো জমা পড়তো, আজকে হয়তো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যেতেন না। আমরা আগেও বলেছি যে এই বিচার কিন্তু অসম্পূর্ণ আমরা মনে করি, এবং এর বিচার অসম্পূর্ণ আমিও মনে করি, আপনার সঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে দাঁড়িয়ে মনে করি অসম্পূর্ণ। এবং শুধু তাই না, আমি এটাও বলছি যা হয় হোক, এটা বিচার না, বিচার নামে প্রহসন হয়েছে। কিন্তু তথাগতবাবু, আপনি আমাকে একটা কথা বলুন। আমার আজকের নির্দিষ্ট ক্ষেত্রে প্রশ্ন, সঞ্জয় রায় গিল্টি প্রুভেন, তারপরে তাকে আমি ধরে নিচ্ছি আরও 3 জন 4 জন 5 জন থাকতে পারে, তদন্তের আওতায় এসছি আসেনি, সেখানে সিবিআইকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি আসবো, সেগুলোতে সবগুলোতে আসবো। আমি শুধুমাত্র সঞ্জয় রায়কে ধরে এখন জিজ্ঞাসা করছি, এই গিল্টি প্রুভেন হয়ে যাওয়ার পরও যাবজ্জীবন পাওয়াটা তার কাছে ধর্ষণকে নর্মালাইজ করে দেওয়া না? দেখুন আমাদের বিচার ব্যবস্থার কাছ থেকে এইটুকু আমরা এটা আমরা আশা করতে পারি আজকে দিনে? না, দেখুন একটা কথা বলি, আপনি যদি লক্ষ্য করেন না যে আমাদের দেশে কিন্তু প্রতি 3 ঘন্টায় একজন মহিলা রেপ হচ্ছেন, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে আমাদের আপনার মনে থাকবে আমাদের তিলোত্তম আন্দোলন অন্যতম স্লোগান ছিল রেপ কালচার নিপাত যাক। আমরা কিন্তু আশঙ্কা করেছিলাম ধর্ষণের সংস্কৃতি নর্মালাইজ হয়ে যাচ্ছে আমাদের বাংলায়। যেভাবে দুর্নীতি, যেভাবে কাটমানি নর্মালাইজ হয়েছে, যেভাবে দলবদল হওয়া নর্মালাইজ হয়েছে, ঠিক সেভাবে কিন্তু রেপ কালচার নর্মালাইজ হয়ে যাচ্ছে। অরিত্র দত্ত বণিক, ধর্ষণের সংস্কৃতি নর্মালাইজ হয়ে যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনকভাবে তাতে যদি এইরকম একটা রায়ের ভূমিকা থেকে যায়, যে মামলাটা নিয়ে, যে ঘটনাটা নিয়ে গোটা বিশ্ব প্রতিবাদ করেছে, রাজ্য দেশ তো ছেড়েই দিলাম, কতটা দুর্ভাগ্যজনক হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। হলোই বা নিম্ন আদালত, এখনও হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সব মানছি, কিন্তু রেফারেন্স হয়ে থাকবে তো ভবিষ্যতে ধর্ষকদের এবং ধর্ষকদের আইনজীবীদের জন্য। দেখুন, সবার প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষে যে জাস্টিস সিস্টেমটা চলে সেটা হচ্ছে রিফর্মেটিভ জাস্টিস সিস্টেম, অতএব সিস্টেম নয়। এবার আজকে যে প্রশ্নটা হচ্ছে যে মৃত্যুদণ্ড কেন হলো না ইত্যাদি, এটা নর্মালাইজ করে দেওয়া হচ্ছে, এই শব্দটা ঠিক নয়। আসলে সুপ্রিম কোর্টে 80 দশকের আগে পর্যন্ত এটা খুব ন্যাচারাল একটা বিচার পদ্ধতি ছিল যে কোনো ধরনের খুন কিংবা ধর্ষণ এই ধরনের ক্ষেত্রে প্রচুর এর আগে মৃত্যু দেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে 80 দশকে একটি ইন্টারেস্টিং কেস হয় বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, তারপরে মাচ্ছি সিং ভার্সেস স্টেট, এবং তারপরে মিঠু সিং ভার্সেস স্টেট। এই 3টে কেসের পরে সুপ্রিম কোর্ট একটি ল্যান্ডমার্ক ডকট্রিন সেট করে, যেটা নিয়ে আজকে কথা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডকট্রিন। এবং এই ডকট্রিনটা কি সেটা অনেকেই এখানে ভুল ইন্টারপ্রেট করছেন। বিষয়টা হচ্ছে যে বচ্চন সিং, মাচ্ছি সিং, মিঠু সিং এই 3টে ল্যান্ডমার্ক জাজমেন্টের আগে যেটা দেখা হতো সেটা হচ্ছে কোনো ক্রাইম ঘটে যাওয়ার পরে সেই ক্রাইমের অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেস, অতএব সেই ক্রাইমটার কতটা এফেক্ট এবং সেই ক্রাইমটার কতটা ঘৃণ্যতা এবং ক্রাইমটার কি সিচুয়েশন, সেইটার ওপরে ভিত্তি করে বিচার দেওয়া হতো। কিন্তু বচ্চন সিং, মিঠু সিং এবং মাচ্ছি সিং এর কেসের পরে স্পেসিফিক গাইডলাইন তৈরি করে দেওয়া হলো যে অ্যাগ্রেভেটিং অ্যান্ড মিটিগেটিং সার্কামস্টেন্সেস অফ দ্য ক্রাইমই শুধু নয়, ক্রিমিনালের অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেসকেও বিচার করতে হবে। এক্ষেত্রে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের আওতায় পড়ছে না মানে এটা ধরে নেওয়ার কিছু নেই
যে যাবজ্জীবন দেওয়ার অর্থ হয়ে গেল যে ধর্ষণটা করাই যাবে এবং এটা খুব নর্মাল, এটা ভুল ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় কথাটা হচ্ছে ইউনাইটেড নেশনের কাছে অরিত্র দত্ত ভারতবর্ষ, বণিক, আপনি আমাকে এটা বুঝিয়ে দিন তো। আমি অনেক ডিটেলে যাচ্ছি না, আমি একটা নির্দিষ্ট অংশ জিজ্ঞাসা করছি, নির্দিষ্ট অংশ যা আমাদের সকলের হাতে আছে, আমাদের সকলেই চাইলেই দেখতে পারি। চোখ থেকে রক্ত বের হয়ে এসেছিল অভয়ার, কিভাবে হয় ডাক্তারদের সাহায্য নিয়েই বলছি। চোখ থেকে রক্ত বের হওয়া বিশেষ করে একটা হত্যাকাণ্ডের সময় সাধারণত মাথা বা মুখের এই ফেসিয়াল অঞ্চলে তীব্র আঘাত বা আঘাতজনিত কারণে ঘটে। চোখের রক্তক্ষরণ বা সাবকনজাংটিভাল হেমারেজ নামে এটা পরিচিত। কি কারণে হতে পারে আঘাত? মাথা বা মুখের তীব্র আঘাত চোখের আশপাশে রক্তনালী ফাটিয়ে দিতে পারে, দিয়ে রক্ত বের করতে পারে। চোখের মধ্যে চাপ বৃদ্ধি পাওয়া সাধারণ পরিস্থিতিতে, যেটা হাই প্রেশার বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু খুনের ক্ষেত্রে অন্য কোনো কারণ নয়। চোখ বা মাথায় অতিরিক্ত চাপ দিলে, মানে প্রেশার তৈরি করে, তবেই হতে পারে। আশপাশের টিস্যুর রক্তনালী ফেটে যেতে পারে। গুরুতর কনকাশন বা মাথার খুলির ফাটল, মাথার খুলি ফাটিয়ে দেওয়া মেরে হত্যাকাণ্ডের মতো একটি পরিস্থিতিতে মাথায় গুরুতর আঘাত করলে এটা হতে পারে। এবং ইন্টারনাল হ্যামারেজ, অন্তর রক্তক্ষরণ, কিছু বিশেষ পরিস্থিতিতে, অস্বাভাবিক পরিস্থিতিতে মস্তিষ্ক, সাইনাস বা চোখের আশপাশের অন্তর্নিহিত রক্তক্ষরণ, রক্ত বের হয়ে আসতে পারে, ইন্টারনাল হ্যামারেজ বাইরে বেরিয়ে আসতে পারে। এর মধ্যে কোনটাকে আপনার খুব সাধারণ ঘটনা মনে হচ্ছে? মানে কোন ধরনের খুনি, মানে খুব বিরল থেকে বিরলতম নাকি খুব সাধারণ খুনিরা এরকম করে খুন করে অরিত্র? দেখুন, আপনি আবার যে জায়গাটা থেকে আলোচনাটা করছেন সেটা হচ্ছে ক্রাইমের ঘৃণ্যতাটা। আমি যে জায়গা থেকে বলার চেষ্টা করছি বাচ্চান সিং বা মাচ্ছি সিং এর কেসে আপনি এখানে একজনের মিস করে গেছেন অরিত্র, আপনি তাহলে মিস করে গেছেন। আমি শুধু ঘৃণ্যতা বলিনি, আমি বলেছি, আপনি জানেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন হাসপাতাল তো চাইলেই তৈরি করে দিতে পারি, কিন্তু চিকিৎসক পাঠাবো কি করে? একটা চিকিৎসক তৈরি করতে কতদিন সময় লাগে? সেই চিকিৎসকদের মধ্যে মেয়েরা চিকিৎসক হচ্ছেন, আরো কতদিন সময় লাগে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। কতদিনে আমরা একজন মহিলা চিকিৎসক প্রথম পেয়েছিলাম দেশে? অরিত্র প্লিজ লেট মি ফিনিশ। একজন মা বা বাবা আজকের পর রাত্রিবেলা মেয়ে স্টেথো ঝুলিয়ে বাইরে রোগী দেখতে যাবে বা যাওয়ার মতো একটা পেশায় যাবে, এটা যদি না চায় আজকের এই রায়ের পরে, বলে কি হবে? বড় জোর আমার মেয়েকে ধর্ষণ করবে, তারপরে মেরেও দেবে, প্রাণেও মেরে দেবে, তারপরে আদালত অনেক কিছু দেখে বলে না বিরলের মধ্যে বিরলতম না, ও মৃত্যুদণ্ড দিলাম, তারপরে কি হবে জানেন অনিত্র? আমি তারপরেরটা আপনাকে বলছি। আপনি আমাকে 3টে এভিডেন্স বলেছেন, তো আমি আপনাকে 3টে এভিডেন্স দিচ্ছি, আমি আপনাকে 3টে মামলার রেফারেন্স দিচ্ছি। রশিদ খান এখন কি করে? রশিদ খান কত লোককে মেরেছিল, আর তারপরে তার ছবি আঁকা নিয়ে কত সুন্দর কাব্যময় প্রতিবেদন বেরিয়েছিল অরিত্র। 1, 2, ভাইকে সম্পত্তির জন্য খুন করে যাওয়া এক হালুইকর জেলে বসে হালুইকরের ব্যবসা খুলেছিল, তাই নিয়ে খবরের কাগজে পাতা কি সুন্দর প্রতিবেদন হয়েছিল, 1 নম্বর বিক্রি হওয়া দৈনিক অরিত্র। 2 আর 3, আরো ঘৃণ্য, সজল বারুইয়ের মনে কি কষ্ট, তা নিয়েও প্রতিবেদন বেরিয়েছিল, পড়েছিলেন তো সজল বারুইয়ের কথা অরিত্র? আপনার দেওয়া 3টে রেফারেন্সের পরিপ্রেক্ষিতে এই 3টে মনে পড়ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।